প্রথমে আমার আবেদন হচ্ছেন, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকব, কেউ আমাদের, কোনো শক্তি আমাদের এই অধিকার কেড়ে নিতে পারবে না। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সংগঠন অংশগ্রহণ করেছেন, যারা আজকে দিল্লিতে ক্ষমতায় আছে, আপনারা জানেন যে আরএসএস, সংঘ পরিবার, তারপরে জনসংঘ, পরে বিজেপি হয়েছে, এরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তো তারা এখন আমাদের কাছ থেকে নাগরিকত্ব জানতে চাইছেন, যারা ব্রিটিশের দালালি করেছেন, ফলে আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন। আতঙ্কিত হবেন না, এক। দ্বিতীয়ত, আমরা নীতিগতভাবে এই এসআইআর আমি মানবাধিকার কর্মী, এই এসআইআর এর বিরোধী। কেন বিরোধী? হ্যাঁ, কেন বিরোধী? ভারতবর্ষের নির্বাচন যে আইনে হয়, সেই আইন হচ্ছে এইটা, এই আইনের বই, এই আইন অনুযায়ী ভারতবর্ষের নির্বাচন পরিচালনা হয়। এই আইন অনুযায়ী আপনার ভোটার তালিকা তৈরি হয়, সবটাই এই আইনে আছে। ফলে এটাকে ইংরেজি নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1951, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যেহেতু এখানে অনেক মিডিয়ার মানুষজন আছেন, চ্যালেঞ্জ জানাচ্ছি, এবং আমরা প্রায় জুলাই মাস থেকে সমস্ত সবাই বলছি, এই এসআইআরটা গোটাটাই বেআইনি, গাজোয়ারি, গুন্ডামি করে নির্বাচন কমিশন কার্যত বিজেপির বাহিনী হিসেবে কাজ করছে। যদি বলেন ছোটনবাবু, আমি আইনের বই খুলে দেখিয়ে দেবো, যদি কেউ চ্যালেঞ্জ করেন যে এখানে পরিষ্কার বলা আছে। আমি এই আইনের বইয়ের পরেও নির্বাচন কমিশন নিজস্ব যে বই আছে, আমি আপনাদের সেই বইয়ের একটা অংশ দেখাবো। দুটোই এই বইটা 2023 সালে নির্বাচন কমিশন এই বইটা ছাপিয়েছে। এবং আমাদের মতো আপদরা, ওরা জানে না এই এত মোটা ইংরেজিতে বই বলো, খবরই রাখবে না, কিন্তু কিছু আপদ তো থাকেই। আমরা খুঁজে খুঁজে এসব বই বার করেছি। এই 2023 সালে, মানে আজ থেকে মাত্র 2 বছর আগে, সেইখানে ইলেকশন কমিশন নিজে কি বলছেন আপনাদের দেখাচ্ছি। বইয়ের 48 পাতায় দেখুন, তাতে বলছে টাইপ অফ রিভিশন, কত রকমের সংশোধন হয় নির্বাচন কমিশন। তার বইয়ের 48 পাতায় তিনি দেখাচ্ছেন, এবং ছবি দিয়ে এরকম এঁকে এঁকে দেখাচ্ছে 4 রকম। কি? এক নম্বর হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, মানে আইআর, ইন্টেন্সিভ রিভিশন হয় 1 নম্বর। 2 নম্বর বলছেন সামারি রিভিশন, সংক্ষিপ্ত কখনো কখনো হয়। 3 নম্বর বলছেন স্পেশাল সামারি রিভিশন, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন। পার্টলি সামারি, পার্টলি ইন্টেন্সিভ, অংশত আংশিক সামারি এবং আংশিক নিবিড়। কোথাও স্পেশাল কথা দেখলেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকশন কমিশন কোথাও বলেছে? তার বই তো, এটা তো আমাদের বই নয় যে বন্দি মুক্তি কমিটি কিংবা আব্দুল সামাদ এখানে আসাতে আমার হাতে ধরিয়ে দিয়েছে, এমন তো না। ইলেকশন কমিশনের বই কোথাও নেই। পুরোটাই গাজোয়ারি করে করছে। এবং উদ্দেশ্যটা কি? যেমন গাছের ফল দেখলে বোঝা যায় গাছটা কি, উদ্দেশ্যটা কি? ইতিমধ্যেই বিহারে এসআইআর হয়েছে এবং দেখা গেছে সেখানে 80 লক্ষ নাগরিকের নাম
ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আর একই সঙ্গে সারেফ ইলেকশন কমিশন, আমাদের কাছে অভিযোগ আছে, নানা সময় মানুষ অভিযোগ করে যে বিভিন্ন রাজনৈতিক দল 5টা 10টা করে ফলস ভোটার ঢোকায়। এটা অভিযোগ। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় ভুয়া নাম ঢোকাচ্ছে, ফলস নাম ঢোকাচ্ছে। আমি অন রেকর্ড বলছি, আমাদের কাছে এরকম 5.5 লক্ষ নাম আছে, যে এইটা এখানে বুথ, এই বুথে আপনার নাম আছে, আবার পাশের বুথেও নাম আছে। কদিন আগে যখন বিহারে নির্বাচন হয়েছে, দেখবেন বিহারে বিজেপি নেতারা তারা ভোট দিয়ে বেরিয়ে ভোটের ছবি দেখাচ্ছেন, টুইট করছেন। এমন অনেক নেতা আছে যিনি হরিয়ানার ইলেকশনে ভোট দিয়েছেন, তখন টুইট করে দেখিয়েছেন, ছবি তুলে বন্ধুদের মধ্যে প্রচার করেছে, আমি হরিয়ানায় ভোট দিয়েছি। সেই রকম লোক আবার, সেই বিজেপি নেতা আবার বিহারের নির্বাচনে ভোট দিয়ে সে আঙুল দেখিয়ে বলছে আমি ভোট দিয়েছি। কি করে হলো? দিল্লিতে ভোট দিয়েছে এমন নেতা, বিজেপির নেতা, তারা নিজেরা টুইট করে বলছে আমি বিহারে ভোট দিলাম। সে ভুলে গেছে যে তার আগে সে দিল্লিতে দিয়ে এসেছিল, সেই ছবি যে কেউ রেখে দিয়েছে। পরবর্তীকালে যখন সে ওটা দেখাচ্ছে, তখন অন্যরা দেখালো যে আপনি তো দিল্লিতে ভোট দিয়েছিলেন। 5.5 লক্ষ এরকম কখনো শুনেছেন ইলেকশন কমিশন ভুয়া ভোটার ঢোকায়? এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দেয়া, আর হচ্ছে জালি ভোটার, ভুয়া ভোটার ঢোকানো। আমরা নাম ধরে বলতে পারবো, একটা বাড়িতে 800 ভোটারের নাম আছে নাকি? এবং বিহারে দেখবেন জাতপাতের নানা বিভাগ আছে। যেমন চামারদের সঙ্গে ব্রাহ্মণরা থাকে না, ব্রাহ্মণদের সঙ্গে শূদ্ররা থাকে না, এটা হিন্দু ধর্মের সব আছে। একই বাড়িতে ব্রাহ্মণ, চামার থেকে আরম্ভ করে এমনকি মুসলমান পর্যন্ত একটা বাড়িতে 800 ভোটার। আমাদের বন্ধুরা রিপোর্টার্স কালেকটিভ বলে একটা সংগঠন, সে তার সাংবাদিকরা সেই বাড়িতে গিয়েছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন, বলে না আমাদের তো 10 জন ভোটার, কেউ বলছেন 8 জন ভোটার। তখন রিপোর্টার্স কালেকটিভ দেখাচ্ছেন এই দেখুন আপনার বাড়ির ঠিকানায় 800 ভোটারের নাম আছে। তাহলে বুঝতে পারছেন কি করতে চাইছে এসআইআরে? অরিজিনাল ভোটার নাম 80 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেবে, আর ভুয়ো ভোটারের নাম ঢোকানোর কাজ হচ্ছে এসআইআরে। কেন করছেন এটা? অনেকেই বলছেন যে দেখেছো ওরা খুব শক্তিশালী। এটা কি শক্তির লক্ষণ? বিজেপি যদি জানতো যে ভোটেই আমি জিতবো, তাহলে এটা করতে লাগে? অনেকেই বলছেন দারুণ শক্তিশালী, দেখলেন তো বিহারও দখল করে নিল, কি ভয়ঙ্কর শক্তি। আমি বললাম বাবা, শক্তির যদি উৎস হয়, আমরা মনে করি শক্তির উৎস জনগণ, সেই জনগণের উপর ভরসা নেই কেন? তুমি জানো সুযোগ পেলে জনগণ তোমায় ভোট দেবে না। আমি বললাম ছোটন দাস কি এটা গল্প করছে? না, গয়া জেলায়, বিহারের একটা জেলার নাম গয়া, সেই গয়া জেলায় 10টা আসন আছে, 10টা এমএলএ সিট আছে। গয়া জেলায় 2,45,000 অরিজিনাল ভোটারের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। 10টা আসনে 2020 সালে বিহার বিধানসভা নির্বাচনে 10টা আসনেই আরজেডি মানে বিরোধী দল, বিজেপি বিরোধী দল, ইন্ডিয়া জোটের দল, তারা 10টা আসনেই জিতেছিল। এবারে গয়া জেলার 10টা আসনেই বিজেপি এবং এনডিএ জোট জিতেছে। 2.5 লক্ষ ভোট বাদ মানে 10 দিয়ে ভাগ করুন, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা আসনে 25,000 ভোটারের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। ফলে কোথাও 200, কোথাও 600, কোথাও 800, খুব বেশি ভোটে বিজেপি যে জিতেছে সেটা হচ্ছে 8,000 ভোট। এবার মিলিয়ে নিন যদি ওই 25,000 ভোট থাকতো এবং তারা যদি ভোট দিতে পারতো, তাহলে এই 10টা আসনের রেজাল্ট কি হতো?
ফলে রেফারি নিজেই প্লেয়ার হয়ে গেছে, ইলেকশন কমিশনই গোল দিতে লেগেছে। যার কাজ ফাউল করলে প্লেয়ারকে লাল কার্ড দেখানো, হলুদ কার্ড দেখানো, সে নিজেই খেলোয়াড় হয়ে গোল পোস্টে গোল ছুটছে। ফলে ফলে বিষয়টা কিন্তু যে কারণেই আমাদের কাজ হচ্ছে, যে কর্মসূচিটা জমিয়ত উলেমায়ে হিন্দ নিয়েছেন, ওরা চাইছে নাম বাদ দিতে। আমরা নীতিগতভাবে বিরোধিতা করছি। ইলেকশন কমিশন জানেন, এই যে 11টা বা 12টা এখন আবার 13টা হয়েছে, 13টা এর মধ্যে এপিক কার্ড কেন নেই? শুনলে চমকে যাবেন। 2012 সালে আমি আজকে আনিনি, ইলেকশন কমিশনের অর্ডার আছে, বলছে এপিক কার্ড লাইফ টাইম সার্টিফিকেট সারা দেশে ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড, যেটা এপিক কার্ড ভোটার কার্ড বলে, ইলেকশন কমিশন তার 2012 সালে ইলেকটোরাল ম্যানুয়ালে বলছে যে এই কার্ডটা সারা জীবনের, আমি একবার করা মানেই ওটা আমার সারা জীবন লাইফ টাইম সার্টিফিকেট। সেই নিজের দেয়া সার্টিফিকেটটা প্রথমে বাদ দিয়েছে। ভাবুন, ও নিজেই বলেছে 2000। এবং আপনারা জানেন যে টিএন সেশন যখন ইয়েতে ছিলেন তখন উনি এটা চালু করেছিলেন। টিএন সেশনে একটা বিখ্যাত বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে আপনার থ্রু দ্য ব্রোকেন গ্লাস। এবং সেই সময় আরও কঠিন সময় কেন বলছি, সেই সময় ইলেকশন কমিশনের বিরুদ্ধে 6টা মামলা হয় দিল্লি এবং হরিয়ানাতে। এই আজকে যেমন নাম বাদ দিয়ে দিয়েছিল, সেই সময় 42,000 লোকের নাম বাদ দিয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্ট সত্যিকারের আদালত হিসেবে, সত্যিকারের সংবিধানের রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টে 5টা মামলা হয়, 6টা মামলা হয়। দুঃখ করে সেশন সাহেব লিখছেন তার আত্মজীবনীমূলক বই থ্রু দ্য ব্রোকেন গ্লাস, সেই বইতে লিখছেন এই 6টা মামলার মধ্যে 5টাতেই নির্বাচন কমিশন পরাজিত হয়েছিল, হেরে গিয়েছিল। 42,000-এর নাম বাদ দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি নাম বাদ দিতে পারো না। এই যে এখন বলছেন না আপনি নাগরিক কি নাগরিক নয়, এই যে 2000, এরা এত মিথ্যে কথা বলে। 2003 সালে বিহারে এসআইআর হয়েছিল, কে বলেছে? ইলেকশন কমিশনারকে যতগুলো সাংবাদিক সম্মেলন হয়েছে, প্রত্যেক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আচ্ছা হয়েছিল 2003-এ বিহারে যে এসআইআর হয়েছিল, একটু দয়া করে তার অর্ডার কপিটা দেবেন তো, সরকারি কাছে তো অর্ডার কপি থাকে। উত্তর দেয়নি। আমাদের বন্ধুরা আরটিআই করেছিল, আরটিআই করে জানতে চেয়েছিল, উত্তর দেয়নি। পরে সাংবাদিকরা লাগাতার প্রশ্ন করাতে একদিন বলল ওটা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যেদিন বললেন তার কয়েকদিন বাদেই আমাদের বন্ধু যোগেন্দ্র যাদব, কালকে তাকে নিয়ে কলকাতায় আমরা মিটিং করছি, যিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন, যোগেন্দ্র যাদব, তিনি দেখালেন 64 পাতার সেই রিপোর্ট, আমার কাছেও আছে। সে 64 পাতা রিপোর্টও ইলেকশন কমিশন কি বেমালুম, এরা বাঞ্চ অফ লায়ার, বেমালুম মিথ্যে কথা বলে গেল যে আমাদের কাছে নেই। পরে আমরা এখন তো সব জায়গায় দেখাচ্ছি। সেটাও তাতে কি লেখা আছে জানেন? স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার। এসআইআর হলো, একসঙ্গে ছোট ইংরেজি করলেও হলো, এসআইআর হয়। স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার। এবং তার 32 নম্বর প্যারায় বলছেন এনুমারেটরের কাজ, এই যে আজকে বিএলওদের কাজ, এনুমারেটরের কাজ নয় নাগরিকত্ব জানতে চাওয়া। পরিষ্কার আপনি দেখে নেবেন, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তার 32 নম্বরে বলছে যে কোনো বিএলও, ইলেকশন কমিশনের কাজই নয় আপনার নাগরিকত্ব যাচাই করা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ছিলেন টি সাইলো, তার রাজ্যেই এখন যেমন শুভেন্দুরা চেঁচাচ্ছে বাইরের লোক। তো সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী টি সাইলো ইলেকশন কমিশনকে চিঠি লিখে বলছে আমার রাজ্যে
আমার রাজ্যে বাইরের ভোটারে ভর্তি হয়ে গেছে, ইলেকশন বাইরের না লোক এসে ঢুকে পড়েছে, তারা ভোটার হয়ে গেছে, তারা দেশের নাগরিক নয়। ইলেকশন কমিশন উত্তর দিচ্ছেন, চিঠি লিখে উত্তর দিচ্ছেন। এইটা আমাদের কাছে সেই ইলেকশন কমিশনের চিঠি এর মধ্যে আছে। ইলেকশন কমিশন লিখছে যে নির্বাচন কমিশনের কাজ নয় কারুর নাগরিকত্ব যাচাই করা, কারুর নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশনের, ইংরেজিতে বলছেন পারভিউয়ের মধ্যে পড়ে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখুন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখুন, স্বরাষ্ট্র দপ্তরের কাজ হচ্ছে নাগরিকত্ব যাচাই করার। ফলে যদি বলেন যে এত কথা বলছি কেন, বলছি এই কারণেই যে এই গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে ইলেকশন কমিশন নিজে বিজেপির লোক হিসেবেই কাজ করছে। বিহারে যাদের বাদ দিয়েছে, প্রথম থেকে কেউ ভাবছিলেন যে খালি মুসলমানদের বাদ দেবে। বিহারে 20% মুসলমান, 80 কোটির মধ্যে 80 লক্ষ বাদের মধ্যে 20 লাখ মুসলিমদের নাম বাদ গেছে, বাকি 60 লক্ষ দলিত, আদিবাসী এবং নিম্নবর্গের হিন্দু মানুষজন। ফলে এরা হিন্দুদেরও শত্রু, হিন্দু ধর্মের শত্রু, ভারতবর্ষের দলিত, আদিবাসী, মুসলমানদের শত্রু ইলেকশন কমিশন। ফলে আমাদের কাজ দুমুখী। একদিকে যেমন এইসব বলছি, সঙ্গে সঙ্গে ওরা চাইছে কি নাম বাদ দিয়ে দিতে। তাহলে আমাদের কাজ কি? আপনার নিজের নাম নিজে ফর্ম ফিল আপ করবেন, ঠিকঠাক ফর্ম ফিল আপ করবেন, এবং প্রতিবেশী এবং পরিচিত হোক অপরিচিত হোক, আপনাদের আমি স্যালুট জানাই যে ইতিমধ্যেই আপনারা ক্যাম্প করে, আমি রিপোর্ট শুনছিলাম, ক্যাম্প করে আপনারা এটা করছেন। আমরা মনে হচ্ছে বোধহয় খালি কাগজ ফিল আপ করছেন, তা নয়, একটা ফর্ম ফিল আপ করছেন মানে বিজেপি ইলেকশন কমিশনের ষড়যন্ত্রের একটা ইট ভেঙে দিচ্ছেন। ওরা চাইছে পশ্চিমবাংলার 1 কোটি মানুষকে, ওরা চাইছে পশ্চিমবাংলার 1 কোটি মানুষের নাম বাদ দিতে। আপনি যদি একজনের নাম ঢোকাতে পারেন, তার মানে এক পা এগোলেন। ফলে খালি এটা টেবিলে বসে কাজ নয়, এটা বড় লড়াই। আপনি এই লড়াইয়ের গুরুত্ব যদি না বুঝতে পারেন, এই লড়াইয়ের গুরুত্ব যদি আপনি ধরতে না পারেন, তাহলে মনে হবে এটা খালি ফর্ম ফিল আপ করছে, এটা কেরানির কাজ করছি। না, এটা ক্লার্কের কাজ করছেন না, টেকনিশিয়ানের কাজ করছেন না। আপনি গণতন্ত্রকে সংবিধানকে বাঁচানো, সংবিধান আমাদের সকলকে ভোটাধিকার দিয়েছে। ফলে আপনি সংবিধান রক্ষা করার সৈনিক। তাহলে রাত 12টায় লোক বাড়িতে গেলে আপনি নিজেকে যদি বলেন এই মহান সংগ্রাম, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচানো, ভারতবর্ষের সংবিধান বাঁচানো, ভারতবর্ষের বৈচিত্র্যময় কাঠামো, এই কাঠামো বাঁচানোর এই সংগ্রামে আমি ছোটন দাস পশ্চাৎ অনেক পিছনের একজন অংশীদার। সেই সংগ্রামের অংশীদার হিসেবে আপনার হাত ধরে আমি নেব, আপনার হাত ধরতে চাইছি যে চলুন, আপনাকে বাদ দিয়ে, আপনাদের একজনকেও বাদ দিয়ে এ সংগ্রামে জয়লাভ করা যাবে না। তাই যে নন্দীগ্রাম আন্দোলনে যেমন জয়লাভ করার জন্য সকলকে নামতে হয়েছিল, আজকেও পরিস্থিতি তাই তৈরি হয়েছে। আপনারা শুনলে জোর পাবেন যে ভারতবর্ষের নাগরিকত্ব আইন কবে তৈরি হয়েছে জানেন? 1955। ভারতবর্ষের প্রথম নির্বাচন কখন হয়েছিল? 1951 সালে প্রথম নির্বাচন। তখনও নাগরিকত্বের আইনই হয়নি। খালি বলা ছিল যারা ভারতবর্ষে আছেন, ভারতবর্ষে বসবাস করছেন, ভারতবর্ষে জন্মেছেন, তারা সকলেই ভারতবর্ষে ভোট। এই যে আমাদের সংবিধানের মহান ধারা, এই সংবিধানের মহান ভাবটাকে এরা ধ্বংস করতে চাইছে। ফলে এ লড়াই হচ্ছে সংবিধান রক্ষার লড়াই, এ লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। আমি শেষ করব, আগের মিটিংও শেষ করেছি, একটা বিখ্যাত ইংরেজ কবির একটা কবিতা আছে ইংরাজিতে, আমি তার বাংলা করে বলছি। হে সিংহ, তোমাকে শৃঙ্খলিত করা হয়েছিল, তোমার
তোমাকে লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছিল তখন যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই তোমায় বাঁধতে পেরেছিল। হে সিংহ, তুমি জাগো, তুমি জাগো। তুমি জাগলে দেখবে ওই বর্ষার জল যখন গাছের উপর পড়ে, একটু হাওয়া দিলে টুপ টুপ করে সেই পানি ঝরে পড়ে। হে সিংহ, তুমি জাগো, তাহলে দেখবে তোমার এই লৌহ শৃঙ্খল এই চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। হে সিংহ, তুমি জাগো। ভারতবর্ষের জনগণ, বাংলার জনগণ জাগলে বাংলার জনগণ জাগবে এবং বাংলা বিরোধী এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলার মানুষদের উপর আক্রমণ করছে, এই বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী নরেন্দ্র মোদী, অমিত শাহদের পরাজয় এবং ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্রের দুটো গণতন্ত্রের জয় অবিস্মরণীয়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে আমরা জিতব। ওরা ভয় পেয়েছে দেখে এই আক্রমণ করছে, ওরা আরও ভয় পাবে, আমরা আরও সংগঠিত হব। আমাদের জয়, সংবিধানের জয়, গণতন্ত্রের জয়, নরেন্দ্র মোদী অমিত শাহদের পরাজয়, দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ।